জি বের হবেন। থাকলেও কিছু না, অফ করে দিতে পারেন। প্রিয় এসেছি শিক্ষার্থীরা, বিজয়ের বিজয়ের মাস, বিজয়ের দিনে আজকে আমরা ক্লাসে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। একটু খুব দ্রুত আমরা সবাই জয়েন হয়ে নেই। হ্যাঁ, আচ্ছা, আমি একটু আপনাদের গ্রুপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, আজকে একটু সাউন্ড কোয়ালিটি আপনাকে একটু জানিয়ে দিন যে কেমন হয়েছে, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। হ্যাঁ, কারণ নতুন মাইক্রোফোন কেনার পর থেকে একটু সাউন্ড বেশি হয়। এই দুটাই, হ্যাঁ, এটাও নিতে পারেন যদি না হয়। ওকে ওকে, তো সবাই একটু খুব দ্রুত জয়েন হয়ে নেন। আজকে ছুটির দিন ছিল সবার, যদিও যে অনেকে ভাবছে যে আসলে গত শনিবারে ক্লাসটা হলো না, আবার আজকে হবে কিনা। তো গত শনিবারে হয়নি, একটু ব্যস্ততা ছিল, যার কারণে এই ক্লাসটা আমরা আজকে দিলাম। হ্যাঁ, বুধবারের ক্লাসটা কিন্তু বুধবারে হবে, কাল দিন পর হবে। ওকে, একে একে সবাই একটু জয়েন হয়ে নাও। তোমাদের সাথে আজকের ক্লাসে আমার আলাদা পার্সোনাল ব্যাচের কিছু ছেলে মেয়ে নতুন যুক্ত হয়েছে, কিছু শিক্ষার্থী, প্রায় 10 থেকে 12 জন। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছেন? ওকে, সবাইকে একটু মেনশন দিয়ে যারা যারা ভর্তি হয়েছে তাদেরকে একটু দ্রুত জয়েন করানোর ব্যবস্থা করেন। আমরা টপিকসে চলে যাচ্ছি। ওকে, দেখেন একটু সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা চেক দিয়ে নেন। হ্যাঁ, ক্লাস শুরু করলে আর তখন আসলে আমি কমেন্ট তেমন দেখতে পারি না, একটু জেনে নেন যে আসলে ক্লাস মানে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা। ওকে, দেখেন একটু সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা চেক দিয়ে নেন। আচ্ছা, একটা কথা, সেটা হলো যে যাদের সাউন্ডে এরকম ধাপ আছে, যেমন আমার এরকম 5টা ধাপ আছে, তোমরা একটা কাজ করবা, 1 বা 2 তে দিয়ে রাখবা। কারণ আমাদের এর আগের যে মাইক্রোফোন গুলো ছিল সেগুলোতে কথা জোরে বলতাম, জোরে শুনতে হতো। এটাতে আবার আস্তে বললে অনেক জোরে শোনা যায়। যার কারণে তোমরা একটা কাজ করবা,
একদমই সাউন্ড কম দিয়ে রাখবা ফোনে, মানে 1 2 বা 3 দিয়ে ক্লাসটা দেখবা, তাহলে সাউন্ডটা ভালো লাগবে। আর যদি বেশি সাউন্ড দিয়ে রাখো তাহলে একটা মানে সাউন্ড ক্লিয়ার লাগবে না। আমার এখানে কিন্তু সাউন্ড যথেষ্ট ক্লিয়ার, তোমরা একটু দেখতে পারো যে তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা। ওকে, ক্লিয়ার আছে। অনেকে বলে ক্লিয়ার, অনেকে বলে ক্লিয়ার না। আচ্ছা, যার কাছে সবাই যদি বলে ক্লিয়ার তাহলে মনে করবো ক্লিয়ার, এক দুইজন যদি বলে ক্লিয়ার না তাহলে মনে করবো তাদের ওইখানে নেটওয়ার্ক জনিত প্রবলেমের কারণে তাদের ক্লিয়ার না। ঠিক আছে, তো আমরা শুরু করতে পারি। দেখেন, লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত রেখেছিলাম কেউ একজন একটু বলে দেন। আমরা মেবি ব্লুটুথ পর্যন্ত রেখেছিলাম, তাই না? পেনটা কোথায়? পেন কোথায় রাখলাম? ওকে, দুঃখিত, আমরা একটু লেট করছি। ওকে, দেখেন, আমরা বিগত ক্লাসে নেটওয়ার্ক পর্যন্ত ছিলাম, অর্থাৎ ব্লুটুথ পর্যন্ত ছিলাম। একটু খেয়াল করেন আপনারা, গত ক্লাসটা কিন্তু অনেকে বলেছেন যে ভাইয়া খুবই কঠিন লাগছে। কঠিন লাগার কয়েকটা বিষয় আছে, সেটা হলো যে তার মাধ্যম আর তারবিহীন মাধ্যম, এই দুইটা মাধ্যমে, বিশেষ করে তার মাধ্যমের মধ্যে মানে কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার, এই কেবলগুলো বা এই তারগুলো একটু পেঁচানো টাইপেরই হয়। হ্যাঁ, তো এইগুলো ক্লাসে যতটুকু আপনারা বুঝেছেন, পাশাপাশি যদি ওই টাইমটাতে বইয়ে যদি একটু জোর দিতেন বইয়ের পড়াগুলো, তাহলে আশা করি সহজ হয়ে যেত। ঠিক আছে, তো দেখেন আমরা আজকে ব্লুটুথ পর্যন্ত রেখেছিলাম, এই পর্যন্ত আমরা রেখেছিলাম। ঠিক আছে, তো আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মধ্যে ব্লুটুথের বৈশিষ্ট্যগুলো পর্যন্ত পড়েছিলাম। আপনাদের একটা কথা বলি, গত ক্লাসে বলেছিলাম, আবার আজকে বলছি, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, আমাদের এই তিনটা থেকে সবচেয়ে বেশি যে কোশ্চেনটা, যে টাইপের কোশ্চেন হয় সেটা হলো আমাদের এই স্ট্যান্ডার্ড মান দেওয়া আছে, প্রত্যেকটা তিনটা আইইই একটা মান দেওয়া আছে। ব্লুটুথের এই মানটা 802.15.1, এই মানটা মুখস্থ রাখবা যে এই মান, এই স্ট্যান্ডার্ড মান মানেই হলো এটা ব্লুটুথের একটা মান। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এরকম আসে মাঝে মধ্যে এমসিকিউতে, যে উপরে স্ট্যান্ডার্ড মান দেওয়া থাকে আর নিচে বলা থাকে যে এটি কোন ওয়্যারলেস ডিভাইসের স্ট্যান্ডার্ড মান, বা উদ্দীপকে মাঝে মধ্যে আসে। হ্যাঁ, তো এটা একটু ভালো করে মুখস্থ রাখবেন। সর্বোপরি এই বৈশিষ্ট্য পর্যন্ত আমরা ভালো করে পড়েছিলাম, এখন আমরা নেক্সটে যাচ্ছি। দেখেন, আজকে আমরা এখান থেকে শুরু করব ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ওয়াইফাই সিস্টেমটা, মানে ওয়াইফাই ডিভাইস আসলে কিভাবে কাজ করে, কত এরিয়ার মধ্যে কাজ করে, এটার ব্যান্ডউইথ কেমন, এটার স্পিড কেমন, এটা ব্যয়বহুল কেমন, কস্টলি কেমন, সবকিছু আমরা দেখব। ঠিক আছে, ওকে, দেখেন, সম্ভবত ইনশাআল্লাহ আজকে আমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাবে, মানে থিওরিক্যাল চ্যাপ্টার শেষ হয়ে যাবে। থিওরিক্যাল চ্যাপ্টার নিয়ে একটা না প্রবলেম হয়, সেটা হলো যে ক্লাস করতে ভালো লাগে না, মানে কেমন জানি মনে হয় যে ওটা বাসায় পড়লেই তো হইতো। তো ইনশাআল্লাহ আজকে আমরা থিওরিক্যাল এটা শেষ করার চেষ্টা করব। এটা শেষ করলে কাল দিন পর আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস, যারা জানেন না তারা একটু জেনে নেন। যদিও আমি রুটিনের আগে বলে দিয়েছি, আমাদের সপ্তাহে পেইড ক্লাসের ক্লাস হলো 2 দিন, শনিবার আর বুধবার। তো গত শনিবারের ক্লাসটা হয় নাই, ওইটাই আজকে হচ্ছে।
তার মানে শনিবারে আজকের পরে আবার বুধবারে পাবো আমরা। তো ইনশাল্লাহ বুধবার থেকে ক্লাসে কেউ মিস করবে না, কেউ রেকর্ড ক্লাসও দেখবে না, সবাই লাইভ ক্লাস দেখবে, কারণ লাইভে থাকলে কোশ্চেন করা যায়। আমাদের বুধবার থেকে থার্ড চ্যাপ্টার মানে ম্যাথের চ্যাপ্টার ইনশাল্লাহ শুরু করব। তো দেখেন, ওয়াইফাই হলো ওয়্যারলেস নেটওয়ার্ক প্রোটোকলের পরিবার এবং এই পরিবারের মানদণ্ড আইইই। দেখেন এই যে আমরা একটু আগে পড়লাম, আমরা ব্লুটুথেরটা কত পড়েছি দেখেন, আইইই 800, দেখেন এই যে এটা ছিল 15.1, এটা ছিল ব্লুটুথের। এখন দেখেন আমরা যেটা করব ওয়াইফাইটা কত দেখেন, আইইই 802.11, দেখেন একদমই কাছাকাছি, কিন্তু এটা খুবই ভুল হয়, মানে খুব ভুল হওয়ার একটা চান্সেস আছে। দেখেন এটা হলো 802.15.1 আর এটা হলো 802.11। একটু ভালো করে মনে রাখবেন যে 0.11 মানে হলো ওয়াইফাই আর 0.15.1 এটা মানে হলো ব্লুটুথ। একটু এইভাবে মনে রাখবেন, হ্যাঁ। তো যা সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্ক ডিভাইস বা ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ব্যবহৃত হয়। দেখেন 2017 এখানে কিছু এক্সট্রা আমি তথ্য দিয়েছি, যেটা আমি উইকিপিডিয়ার হেল্প নিয়ে লিখেছি এখানে, যেটা আপনাদের অনেকের বইটা নেই। কিছু আমি এক্সট্রা তথ্য এখানে দিয়েছি যেগুলো আপনাদের এইচএসসি-তে কাজে দেবে। পাশাপাশি রাজশাহী ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দেবেন, আপনারা জানেন যে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষাতে কিন্তু মোটামুটি আইসিটি থেকে 2-3টা এমসিকিউ হয়ে থাকে। তো কিছু আমি এক্সট্রা তথ্য দিয়েছি, যেমন 2017 এর হিসাব অনুযায়ী ওয়াইফাই অ্যাক্সেসে বিশ্বজুড়ে 800টিরও বেশি সংখ্যক সংস্থা ছিল। তাহলে 2017 এর হিসাব অনুযায়ী বিশ্বজুড়ে কতগুলো সংস্থা আছে ওয়াইফাই সংস্থা আছে 800, মানে 800টিরও বেশি। এটা একটু এক্সট্রা তথ্য, এগুলো একটু জেনে রাখবেন। এবার দেখেন আমরা যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেই সেটা হলো ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াইম্যাক্স, এই তিনটা হলো বৈশিষ্ট্য। হ্যাঁ, তো এই বৈশিষ্ট্য যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনার পার্থক্যটাও পারবেন। দেখেন এটি আইইই, যেটা আমরা মাত্র লিখলাম, এটি আইইই 802.11 স্ট্যান্ডার্ডের ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে এটার স্ট্যান্ডার্ড মান কত? স্ট্যান্ডার্ড মান হলো আইইই 802.11। ওকে, তারপর দেখো সাধারণত নেটওয়ার্কের জন্য কোনো প্রকার কেবল বা তারের প্রয়োজন হয় না। এই ওয়াইফাই এর জন্য আমাদের কোনো প্রকার, যেমন তোমরা জানো যে আমরা যে রুমে বা বাসা বাড়িতে, অফিস আদালতে যে ওয়াইফাই গুলো ইউজ করি, ওই ওয়াইফাই থেকে মানে রাউটার থেকে কি আমাদের ফোনে কোনো তার সংযোগ হয় না? কোনো কিন্তু তার সংযোগ হয় না। এখানে এটা বলছে যে সাধারণত নেটওয়ার্কের জন্য কোনো প্রকার কেবল বা তারের প্রয়োজন হয় না। কভারেজ এরিয়া কাকে বলে জানো? কভার শব্দের অর্থ হলো আবৃত করা, মানে ঢেকে রাখা, আর এরিয়া মানে হলো স্থান, যে আসলে কতটুকু এরিয়া জুড়ে বা কতটুকু স্থান জুড়ে এই ওয়াইফাইটা কাজ করবে, মানে কভার করবে, নেটওয়ার্ক কভার করবে, এটাকে বলা হয় কভারেজ এরিয়া। যতটুকু এরিয়াতে ওয়াইফাই এর ডেটা ট্রান্সমিশন হবে ঠিক অতটুকু এরিয়াটাকে বলা হয় কভারেজ এরিয়া। ঠিক আছে, ওকে। আচ্ছা ভাইয়া স্ক্রিনটা একটু বড় করে নাও। আরেকটা কথা বলছি, তোমরা অলরেডি প্রথম চ্যাপ্টারের কিন্তু পিডিএফ পেয়ে গিয়েছো, ঠিক আছে? তোমাদের আমি পিডিএফ দিয়ে দিয়েছি। তো আজকের পর, আজকে এই টপিকটা শেষ হলে, মানে এই অধ্যায়টা শেষ হলে আজকে রাতে বা আগামীকালের মধ্যে তোমরা এই দ্বিতীয় অধ্যায়ের পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? তো লেখা যদি একটু ছোট বড় হয়, মানে এখানে তোমরা বলতেছো যে ভাইয়া একটু বড় করেন, এটা আমি লক করে রেখেছি এডিট করার সময়। এখন এটাকে বড় করতে গেলে আবার ব্যাগে গিয়ে একটু মানে টাইমের একটা ব্যাপার আছে, এই জন্য এটা যখন তোমাদের ফোনে আমি পিডিএফ আকারে দিয়ে দেবো তখন এটাতে প্রবলেম হবে না। তো দেখো কভারেজ এরিয়া সাধারণত মানে 50 মিটার। তাহলে 50 মিটার সাধারণত একটা ওয়াইফাই কভার দিতে পারে। এটা সাধারণত, মাঝে মধ্যে কিন্তু এটা বেশিও আছে, এটা কমও আছে, এটা রাউটারের উপর ডিপেন্ড করে, এটা ওই ওয়াইফাই ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে, বিভিন্ন রকম। তবে সাধারণত মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 50 মিটার পর্যন্ত হয়ে থাকে। 50 মিটার থেকে
ম্যাক্সিমাম কত মিটার হয়? 200 মিটারের মতো হয়ে থাকে। মানে ধরো 50 মিটার মানে কি, 50 থেকে 200 মিটার। মিনিমাম হলো 50 মিটার আর ম্যাক্সিমাম হলো 200 মিটার হয়ে থাকে। এটা হলো এটার কভারেজ এরিয়া। নেটওয়ার্কে সহজে নতুন নোড যুক্ত করে নেটওয়ার্কের পরিধি বাড়ানো যায়। নতুন নোড বলতে আমরা কি বুঝি? নতুন নোড বলতে আমরা, তোমরা যেটাকে অনো বলো বা সাব অনো বলো বা রাউটার বলো, এইগুলো দিয়ে আমরা কি করি? এগুলো দিয়ে ধরো একটা ওয়াইফাই এর কভারেজ এরিয়া হলো 200 মিটার, কিন্তু আমার যে রুম, ওই রুমটা হলো 210 মিটার দূরত্বে আছে ওয়াইফাই থেকে, মেইন সার্ভার থেকে। এখন তাহলে এই 10 মিটার তো এখানে ডেটা ট্রান্সমিশন হবে না, এটার জন্য এক্সট্রা করে আমাদের একটা নোড যুক্ত করতে হবে। ঠিক আছে, এখানে এটাই বলছে। তারপর দেখো হাফ ডুপ্লেক্সিং মোড ব্যবহৃত হয়। তাহলে এটা সুন্দর করে এই লাইনটা মনে রাখবেন যে ওয়াইফাই কিন্তু আমাদের যে মোড আছে, মোড আমরা কত প্রকার করেছি এর আগে? 3 প্রকার, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। আপনাদের মনে আছে কিনা? গত ক্লাসে কিন্তু পড়েছি। তো সেই এই ওয়াইফাইটা পড়েছে হলো হাফ ডুপ্লেক্সের মোডের মধ্যে। কোন মোডের মধ্যে? হাফ ডুপ্লেক্সের মোড। এটা একটু ভালো করে মনে রাখবেন। এটি সাধারণত 2.4 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। যেমন আমি যে তোমাদের এখন ক্লাস নিচ্ছি, এইটা আমাদের যে ওয়াইফাই, মানে এই আমাদের অফিসের কোচিং এর যে ওয়াইফাই, সেটা হলো এই 5 গিগাহার্টজ। কিন্তু আমার বাসায় যেটা, সেটা হলো 3 গিগাহার্টজ। এই জন্য আমি বাসায় যখন আমি পার্সোনালি যখন আমার বাসায় ক্লাস নিতে যাই, তখন বেশি প্রবলেম করে। বাট আমার ওই এরিয়াটাতে 3 গিগাহার্টজ এর বেশি যে কেউ প্রোভাইড করবে এরকম কোম্পানি আমি খুঁজে পাই না। এই জন্য প্রবলেম পোহাতে হয়, যার কারণে অনেক কিছুতেই প্রবলেম পোহাতে হয়। কিন্তু 5 গিগাহার্টজ বা 4.5 গিগাহার্টজ এ কোনো সমস্যা হয় না। যেমন আমাদের এই কোচিং এ যে তোমরা ক্লাস করছো, যেটা দেখছো, এটা হলো 5 গিগাহার্টজ এর ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, কাজ করে। তবে বর্তমানে তা 5.85 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে তা কত হয়ে থাকে? 5.85 গিগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। সিগন্যাল নয়েজ সর্বোচ্চ 10 ডিবি। আচ্ছা, এই নিচে যেগুলো আছে এগুলো আপনারা আর পড়তে হবে না, মানে উপরের যে কয়েকটা বৈশিষ্ট্য বললাম, এই কয়েকটাই বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই কয়েকটা ভালো করে মুখস্থ রাখবেন। আমি যখন আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো, তখন এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ করে নেবেন, যাদের বই নেই। আর যাদের বই আছে তারা তো বই থেকেই পড়ে নেবেন। ওকে, নেক্সট দেখি আমরা। দেখেন, আমরা এখন ওয়াই ম্যাক্স নিয়ে পড়বো। আমরা এতক্ষণ ওয়াইফাই পড়লাম, এখন আমরা কথা বলবো ওয়াই ম্যাক্স নিয়ে কথা বলবো। ওয়াইফাই আর ওয়াই ম্যাক্স এর মধ্যে কিছুটা মিল আছে, কিছুটা বলতে কি সম্পূর্ণ মিল আছে, 80% ধরতে গেলে মিল আছে। ওয়াইফাই যেমন একটা ওয়্যারলেস কমিউনিকেশন, মানে তারবিহীন যোগাযোগ মাধ্যম, সেম ভাবে ওয়াই ম্যাক্সও তাই। কিন্তু ওয়াইফাই এর যে কভারেজ এরিয়া, একটু আগে আমরা যেটা পড়লাম, কভারেজ এরিয়া কত ছিল ওয়াইফাই এর? 50 থেকে 200 মিটার ছিল। আমরা একটু আগে যে পড়লাম ওয়াইফাই, সেটার কভারেজ এরিয়া কত ছিল? 50 থেকে 200 মিটার। জাস্ট এইখানেই পার্থক্যটা। ওয়াই ম্যাক্স এর কভারেজ এরিয়া অনেক বড়, যেটা আমি এ পর্যন্ত ওয়াই ম্যাক্স কোথাও দেখি না আমাদের এখানে। তবে বিভিন্ন জায়গায় হয়তো বা হয়েছে বা আস্তে আস্তে হচ্ছে, কারণ ওয়াই ম্যাক্স হলো প্রথমত একটু ব্যয়বহুল, আর দ্বিতীয়ত এটার কভারেজ এরিয়া অনেক, মানে এটা অনেক এলাকা জুড়ে বিস্তৃত হয়। ঠিক আছে, তো আমরা একটু ভিতরে পড়ি। দেখেন, ওয়াইম্যাক্স একটি বেতার যোগাযোগ প্রযুক্তি যা দীর্ঘ দূরত্বে উচ্চ গতির ইন্টারনেট অ্যাক্সেস সরবরাহ করে। দীর্ঘ দূরত্বে মানেই হলো অনেক বেশি দূরত্ব পর্যন্ত এটা ছড়িয়ে পড়ে। এই নেটওয়ার্কটা অনেক বেশি এলাকা জুড়ে সরবরাহ করে থাকে। তারপরে দেখো, ওয়াইম্যাক্স এর আমরা কিছু বৈশিষ্ট্য করব। তাহলে ওয়াইম্যাক্স এর প্রথম কাজ হলো, এটা একটা নেটওয়ার্ক সিস্টেম, বাট ওয়াইফাই এর চাইতে এটার কভারেজ এরিয়াটা অনেক বড়। এইটাই পার্থক্য, মূল পার্থক্য, বাকিগুলো মোটামুটি সমানই। দেখো বৈশিষ্ট্যগুলো দেখো এবার। ওয়াইম্যাক্স হলো একটি টেলিযোগাযোগ প্রযুক্তি। এর পুরো নাম হলো
ওয়ার্ল্ড ওয়াইড, এই যে এটা আপনারা বই অবশ্য আছে, তারপর এখানে আমি দিয়েছি, একটু মুখস্থ করে রাখবেন। এই পর্যন্ত সুন্দর করে একটু মুখস্থ রাখবেন যে ওয়াই ম্যাক্স এর আসলে সম্পূর্ণ নাম কি। ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেটিবিলি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, একটু সুন্দর করে মুখস্থ রাখবেন, কয়েকবার মুখে মুখে বলবেন, হয়ে যাবে। ওয়াইম্যাক্স এর মাধ্যমে পয়েন্ট টু পয়েন্ট থেকে শুরু করে পূর্ণাঙ্গ মোবাইল, সেলুলার ইত্যাদি বিভিন্ন রকমের তারবিহীন তথ্য আদান প্রদান করা যায়। ওয়াইম্যাক্স একটি টাওয়ার রিসিভার মডেলের রেডিও তরঙ্গের উপর কাজ করে। এটি ওয়াইম্যাক্স টাওয়ার প্রায় ৮,০০০ বর্গ কিলোমিটার, যেটাকে মাইলে কনভার্ট করলে হবে ৩,০০০ বর্গ মাইল জুড়ে কভারেজ প্রদান করতে পারে। তাহলে চিন্তা করো, ওয়াইফাই এর কভারেজ এরিয়া ছিল 50 থেকে 200 মিটার, মাত্র 50 থেকে 200 মিটার এরিয়াতে ওয়াইফাই কাজ করে। যাদের বাসা মনে করো যে 6 ফ্লোরে বা 7 ফ্লোরে, মানে 7 তলা বা 8 তলা বাসা, তারা দেখবে যে ওই 6 তলায় যদি ওয়াইফাই থাকে, নিচে চলে মানে নিচতলায় চলে আসলে আর পায় না। তার মানে কি, অলরেডি ওইটা 200 মিটারের মতো হয়ে গেছে। 200 মিটার তো না, মানে 100 মিটার বেশি হয়ে গেছে। তো সর্বোচ্চ ছিল 200 মিটার, পায় না বা পেলেও মানে কোনো কিছু ডেটা আদান প্রদান হয় না। কিন্তু দেখো এই ওয়াইম্যাক্সটা ৮,০০০ বর্গ কিলোমিটার পর্যন্ত কভার দিতে পারবে। ৮,০০০ বর্গ কিলোমিটার, চিন্তা করা যায়, মানে পুরো একটা শহর কভারেজ দিতে পারবে একটা ওয়াইম্যাক্স দিয়ে। মানে পুরো একটা শহর যদি ওয়াইম্যাক্স নেওয়া হয়, লাইন দেওয়া হয়, পুরো শহরের মধ্যে ডেটা ট্রান্সফার করা যাবে। তারপর দেখেন ওয়াইম্যাক্স এর কভারেজ এরিয়া হলো 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ওয়াইম্যাক্স এর মাধ্যমে ডিএসএল এবং তারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে তারবিহীন ব্রডব্যান্ডে ইন্টারনেট সেবা পাওয়া যায়। তাহলে এইখানে যে মুখ্য বিষয়টা সেটা হলো প্রথমত ব্লুটুথ। ব্লুটুথ কি ছিল? ব্লুটুথ এরকম একটা ডিভাইস যেটার মাধ্যমে আমরা তার ছাড়া যোগাযোগ করতে পারি, ডেটা ট্রান্সফার করতে পারি, কিন্তু ওটার এরিয়া খুবই কম ছিল। ওটার কভারেজ এরিয়া মনে আছে তোমাদের? মাত্র 10 মিটার। কত মিটার ছিল? এটা ব্লুটুথের কথা বলছি। ব্লুটুথের কভারেজ এরিয়া ছিল মাত্র 10 মিটার। বাট ব্লুটুথ দিয়ে যে কাজ মেইনলি করা হয়, ওয়াইফাই দিয়েও কিন্তু সেটাই করা হয়, ওয়্যারলেস দিয়েও সেটাই করা হয়, কিন্তু কভারেজ এরিয়াগুলো ভিন্ন আর স্ট্যান্ডার্ড মানগুলো ভিন্ন। জাস্ট এই পার্থক্যগুলো একটু ভালো করে মাথায় রাখবা, তাই হয়ে যাবে। যে ব্লুটুথের চাইতে ওয়াইফাই ব্যয়বহুল এবং ওয়াইফাই এর আবার কভারেজ এরিয়া বেশি। ওয়াইফাই এর তুলনায় আবার ওয়াইম্যাক্স ব্যয়বহুল, কিন্তু আবার কভারেজ এরিয়া অনেক বেশি। ঠিক আছে, ওকে। তো আমরা একটু পরবর্তীতে যাচ্ছি। আচ্ছা, এখানে যারা ডাইরেক্ট হাইলাইট দিচ্ছ, আচ্ছা কি লিখছো? স্যার এইচএসসি 2026 এর জন্য বাংলা আর ইংরেজির জন্য আইসিটির জন্য কোর্স নিয়ে আসেন, আর বাংলা ক্লাসটাও আপনি নিয়েন প্লিজ। আচ্ছা, আমরা এটা ডিসিশন নিচ্ছি আমাদের। তবে ইংরেজির জন্য তোমরা অনেক ভালো টিচার পাবা, আমাদের কোচিং এ অনেক ভালো টিচার আছে। প্রিয় ভাইয়া, তোমরা হয়তো বা তার ফ্রি ক্লাস দেখেছো, আইডিয়াতে পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমাদের কোর্স যদি আমরা লঞ্চ করি কিছুদিনের মধ্যে, বাংলা ইংরেজি আইসিটি, তাহলে অবশ্যই ইংরেজি সে দেখবে, আইসিটিটা আমি দেখবো, আর বাংলা তোমাদের উপর ডিপেন্ড করবে। বাংলা টিচার আছে সাবজেক্ট ওয়াইজ, তারপর তোমরা যদি খুব রিকোয়েস্ট করো তাহলে আমি নিতে পারবো, বাট আমরা তাকে প্রথমে রাখার চেষ্টা করব। তোমরা তার ক্লাসটা 2-3 বার দেখে নিবা, জুয়েল ভাইয়ার ক্লাস, হ্যাঁ, যেটা আমাদের টিউটরস পেজে কিন্তু যেটা ছিল, তোমরা চাইলে ওইখানে ফ্রি ক্লাস দেখে নিতে পারো যে আসলে কেমন হয়। ওকে, দেখো নেক্সটে যাচ্ছি আমরা। নেক্সট, মোবাইল যোগাযোগ। এখন দেখো আমরা এখন যে যুগটাতে আছি সেটা হলো ম্যাক্সিমাম আমরা কিন্তু এখন আছি হলো 5G তে। কোন দিতে আছে? 5G, মানে 5th জেনারেশনে আছি। কিন্তু আমাদের ম্যাক্সিমাম ফোনে, যেমন আমার ফোনে হলো 4G সাপোর্টেবল, 4G। তো যখন অন্যান্য দেশে 5G, তখন আমাদের 4G। অন্যান্য দেশে মনে করো যে যখন 3G ছিল, তখন আমাদের দেশে 1G পার হয়ে মাত্র 2G তে যাচ্ছে, এরকম বিষয়টা হয়ে যায়। মানে সবকিছু আমরা একটু পরবর্তীতে পাই এরকম। তো আমরা এই জেনারেশন নিয়ে এখন কথা বলবো।
অর্থাৎ ফোনের যে জেনারেশন আপগ্রেড হচ্ছে 1G 2G 3G 4G 5G, আমরা এখন এই জেনারেশন গুলো নিয়ে কথা বলবো যে আসলে এই জেনারেশন কি, বা এই জেনারেশনের এক একটার বৈশিষ্ট্য এক এক রকম। 1G চাইতে 2G একটু আপগ্রেড, 2G চাইতে 3G আরো আপগ্রেড, 3G চাইতে 4G আরো আপডেট। তো আমরা এই মানে জেনারেশন গুলো নিয়ে কথা বলবো। প্রথমে দেখো মোবাইল যোগাযোগ কি। মোবাইল কমিউনিকেশন বলতে দুটি চলনশীল ডিভাইস বা একটি চলনশীল এবং অন্য একটি স্থির ডিভাইসের মধ্যে তারবিহীন যোগাযোগ ব্যবস্থাকে বোঝায়। মানে অনেক কমপ্লেক্স ভাবে এটা দেওয়া, কিন্তু ইজি ভাবে মনে রাখ, দুটি চলনশীল বস্তুর মধ্যে তারবিহীন ভাবে যোগাযোগ করার পদ্ধতি হলো মোবাইল যোগাযোগ। এরকম করে শর্টলি মনে রাখবা, ঠিক আছে? অত বেশি পড়ার দরকার নেই। ওকে, আচ্ছা, আচ্ছা স্যার বেশি নো সেন্ট। আচ্ছা দেখেন, তারপর তো তাহলে আমরা এটা পড়ে নিলাম যে আসলে মোবাইল যোগাযোগ কি। দেখো মোবাইল শব্দটাই তোমরা জানো যে মাঝে মাঝে দেখো যে মোবাইল কোড বসায়, মোবাইল শব্দটাই কিন্তু একটা ভ্রাম্যমান বা একটা চলন্ত একটা বস্তু বোঝায় মোবাইল দ্বারা। হ্যাঁ, তো মোবাইল যোগাযোগ মানে হলো দুইটা ডিভাইস, মানে দুইটা মোবাইল, দুইটা চলন্ত ডিভাইসের মধ্যে তারবিহীন যোগাযোগ করাকেই বলা হয় মোবাইল যোগাযোগ। সহজভাবে মনে রাখবা, এখানে একটু পেঁচানো আছে, তোমরা তোমাদের বইয়ে যদি সহজভাবে দেওয়া থাকে ওইটা পড়ে নিও। তারপর দেখো যোগাযোগ ব্যবস্থায় মূলত সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে ফুল ডুপ্লেক্স মোডে আদান প্রদান হয়। দেখো আমি যখন তোমাদের এই ডুপ্লেক্স মোড পড়াইছিলাম মনে আছে কিনা, হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স, আমি একটু এখানে যাচ্ছি, দেখো তোমাদের ভালো হবে। তাহলে আমরা ডুপ্লেক্স যে পড়াইছি ওইখানে যাচ্ছি, এই যে দেখো, এই যে আমরা ফুল ডুপ্লেক্স পড়েছিলাম না, মনে আছে? ফুল ডুপ্লেক্স হলো মোবাইল ফোন। অর্থাৎ মোড মানে হলো, এখানে এই মোড শব্দটা দ্বারা দিক বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? দিক বোঝানো হয়েছে। তো অর্থাৎ একই টাইমে এট এ টাইম দুই জায়গা থেকে, দুই পাশ থেকে আমরা ডেটা ট্রান্সফার করতে পারি, কথা বলতে পারি, এই জন্য এটাকে ফুল ডুপ্লেক্স বলা হয়েছে। ঠিক আছে, তো এই জন্য আমরা এখন যেটা করতেছি মোবাইল যোগাযোগ, এইখানে দেখেন এটাই বলা আছে। আচ্ছা, আরো পরে এই যে দেখেন এখানে সেই ফুল ডুপ্লেক্সের কথা বলা আছে। তাহলে মোবাইল যোগাযোগ কোন মোডের মধ্যে পড়ে? মোবাইল যোগাযোগ ফুল ডুপ্লেক্সের মধ্যে পড়ে। মানে কোন মোডের মধ্যে? ফুল ডুপ্লেক্সের মধ্যে। এবার দেখো মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্মের মাধ্যমে প্রযুক্তিগত অগ্রগতি মানে হলো আমরা যেটাকে আপগ্রেড বলি, হ্যাঁ, এবং যোগাযোগের পদ্ধতির পরিবর্তন ঘটেছে। প্রতিটি প্রজন্মের মোবাইল ফোনের প্রযুক্তি এবং বৈশিষ্ট্য আলাদা আলাদা। দেখো আমরা প্রথমে 1G নিয়ে কথা বলবো। এটা হলো 1G এর বৈশিষ্ট্য। 1G এর সময়কাল ছিল কখন? ভালো করে মনে রাখবেন, এগুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্ব ভাইয়া। হ্যাঁ, এমসিকিউ এর জন্য দেখেন সময়কাল কত ছিল? 1980 এর দশক। অর্থাৎ আমাদের যে যুদ্ধ হয়েছে দেশে, মানে পাকিস্তানের সাথে, তো ওই যুদ্ধের পরবর্তী সময় থেকে যে আমরা যে প্রজন্মের মধ্যে ছিলাম মানে মোবাইল যোগাযোগের, সেটাকে আমরা বলবো 1G। ঠিক আছে, বা প্রথম প্রজন্ম। ওকে, তারপর দেখো তাহলে এটা ছিল কত? 1980 এর দশক। এটার বিশেষত্ব কি ছিল, এটার বৈশিষ্ট্যগুলো কি ছিল একটু দেখে নেই। প্রথম প্রজন্মের মোবাইল ফোন ছিল অ্যানালগ সিস্টেম। অ্যানালগের বিপরীত কিন্তু আমরা ডিজিটাল ব্যবহার করি। ঠিক আছে, মানে প্রাচীন সিস্টেমে যে রকম মানা হতো, এতে শুধুমাত্র ভয়েস কল করার সুবিধা ছিল। শুধুমাত্র ভয়েস কল বোঝো, মানে ভয়েস দিয়ে ওই ডেটাটা পাঠাতে হতো, তারপর ওই পাশ থেকে আবার ভয়েস দিয়ে ডেটা পাঠাইতে, মানে এরকম আর কি। মোবাইল ফোনগুলি বড় এবং ভারী ছিল। তোমরা জানো যে পৃথিবীতে যে কোনো জিনিসই প্রথম যখন আবিষ্কার হয় তখন সেটা অনেক বড় হয় আর অনেক ভারী হয়। তোমরা জানো যে কম্পিউটার, আজকে আমরা যে কম্পিউটার ব্যবহার করি ছোট ছোট, একদম ছোট ছোট মিনি কম্পিউটার গুলো,
বাট এই কম্পিউটার যখন আবিষ্কার হয় তখন পুরো একদম আস্ত একটা রুমের মধ্যে একটা কম্পিউটার রাখা লাগতো, মানে পুরো একটা রুমের সমপরিমাণ একটা কম্পিউটার হতো। তো এরকম প্রত্যেকটা জিনিসই যখন আবিষ্কার হয় তারপর আস্তে আস্তে ওইটাকে খুবই রিজনেবল এবং খুবই ব্যবহারযোগ্য সুবিধার জন্য পরবর্তীতে ওইটা চেঞ্জেস আনা হয়। বাট প্রথম যখন কোনো কিছু আবিষ্কার হয় ওটা অনেক ভারী আর বড়ই হয়। তো প্রথম যুগের মানে 1G যুগের ফোনগুলো ছিল অনেক বড় এবং অনেক ভারী ছিল, সাধারণত এটি ব্যাগে বহন করতে হতো। তাহলে চিন্তা করো, যখন 1G মানে প্রথম প্রজন্মের যে ফোনগুলো ছিল সেগুলো কোথায় বহন করতে হতো? ব্যাগে বহন করতে হতো। তাহলে বুঝতেই পারতেছো যে একটু বড় সাইজে ছিল। যেমন যেমন মোটরোলা, আমরা সবাই জানি যে মোটরোলা হলো সবচাইতে প্রথম কোম্পানি যারা প্রথম ফোন লঞ্চ করেছে, মানে ফোন আবিষ্কার করেছে। হ্যাঁ, ওকে, মোটরোলা কিন্তু এখনো ওদের ব্র্যান্ড আছে, ওদের এখনো কিছু ফোন আছে, ওদের শুধু ফোন না, ওরা কিন্তু অনেক কিছু ইনভেনশন করে। দেখো, দ্বিতীয় প্রজন্ম মানে যেটাকে আমরা 2G বলি, 2G কিন্তু আমি দেখেছি। হ্যাঁ, 2G কিন্তু আমি দেখেছি, 1G দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু 2G কিন্তু দেখেছি, ইভেন মনে আছে। তো দেখো, 2G এর সময় ছিল কখন? 1990 এর দশক। আমার ভাইবো না যে ভাইয়ের জন্ম 1990, না 1990 না, 2000 এর একটু আগে বা 2000 এর কাছাকাছি। হ্যাঁ, মানে 2000 এর একটু আগে। তো ভাইবো যে তাহলে তখন সময়কাল ছিল 1990 এর দশক, মানে এরকম ধরো যে 1990 থেকে 2000 এরকম, মানে প্রায় এই 10 বছর, 1990 থেকে 2000 সাল। এই সময়টাতে যে আমরা যে প্রজন্ম ছিলাম ওইটা হলো 2G প্রজন্ম বা দ্বিতীয় প্রজন্ম। ঠিক আছে, তারপর দেখো এই প্রজন্মের কিছু বিশেষত্ব বা বৈশিষ্ট্য আমরা দেখি। দ্বিতীয় প্রজন্ম ডিজিটাল প্রযুক্তিতে স্থানান্তরিত হয়। দেখো, তাহলে প্রথম প্রজন্ম ছিল অ্যানালগ সিস্টেম, আর দ্বিতীয় প্রজন্মে প্রথম এসে ডিজিটাল প্রযুক্তি স্থানান্তরিত হয়। ডিজিটাল প্রযুক্তি শুরু হয় তাহলে 2G থেকে, যা ভয়েস কলের পাশাপাশি সীমিত ডেটা পরিষেবা বা SMS বা MMS সরবরাহ করে। তাহলে দেখো, 1G তে SMS শর্ট মেসেজ সেন্ড, এটা আবার MMS এটাও ছিল না, সরি, শুধুমাত্র ভয়েস কল দেওয়া যেত। কিন্তু 2G তে এসে আমরা দেখতে পাচ্ছি SMS এবং MMS এই বিষয়টা নতুন করে অ্যাড করা হয়, যুক্ত হয়। ফিচার ফোনে ডাটা ট্রান্সফারের জন্য GPRS এবং EDGE প্রযুক্তি ব্যবহৃত হয়। দেখো, এই GPRS, এই যে আমরা যে GPRS বলি, এটাও কিন্তু এই 2G থেকে শুরু হয়েছে, 1G তে এগুলো ছিল না। ওকে, একটা উদাহরণ দিয়েছে, যেমন নোকিয়া 3310, মানে 3310। হ্যাঁ, এটা হলো 2G ফোনের একটা উদাহরণ দিয়েছে। ওকে, এবার দেখো আমরা একটু 3G নিয়ে কথা বলি। এটা হলো 3G বা তৃতীয় প্রজন্ম, যেটাকে আমরা বলি বাংলায়। দেখো, এটার একটা নাম দিয়েছে ব্রডব্যান্ড মোবাইল প্রযুক্তি, মানে এটা অন্য একটা নাম দিয়েছে। এখানে এসে মূলত ডিজিটালাইজটা বেশি হয়েছে। 3G তে এসে ডিজিটালাইজটা মানে হঠাৎ করে বেশি হয়ে গেছে, মানে অনেক ছড়িয়ে পড়েছে। দেখেন কিভাবে, আমরা একটু সময়কালটা দেখি। 2000 এর দশকে, মানে আপনারা যেটা পেয়েছেন, ধরতে গেলে অনেকেই আপনারা 3G পেয়েছেন, মানে 2000 এর দশক, 2000 এর দশক, সরি, যেটা আপনারা কিন্তু ম্যাক্সিমাম এখানে যারা ক্লাস দেখছেন ম্যাক্সিমাম দেখেছেন। শুধু 2000 তা না, মানে 2000 থেকে শুরু করে মনে করো যে 2010 এর আগ পর্যন্ত। এই দেখো, এই চতুর্থ যেটা, সেটা হলো 2010 থেকে। তার মানে কি, এটা হলো 2000 থেকে 2010, এই 10 বছর। এই 10 বছরের মধ্যে যাদের জন্ম তারা হলো 3G প্রযুক্তিতে জন্ম নিয়েছে। 3G মানে তৃতীয় প্রজন্মে। এই প্রজন্মের তাহলে আমরা একটু কিছু বিশেষত্ব বা বৈশিষ্ট্য দেখে নেই। তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে উচ্চ গতি এবং ব্রডব্যান্ড সরবরাহ হয়। ব্রডব্যান্ড মানে কি? মানে যে ওয়াইফাই আমরা যেটাকে বলি, মানে ওয়াইফাই বা ডেটা বলি, মানে এমবি যেটাকে বলি তোমরা, মানে যেগুলোতে আমরা ব্রাউজিং করি, এগুলো কিন্তু 2G তে সম্ভব ছিল না। এগুলোতে কোথায় এসে সংযোজন হয়েছে? 3G তে, যেটা হলো 2000 সাল থেকে শুরু হয়েছে। আমরা সবাই অনেকে জানি যে ফেসবুকের কিন্তু যাত্রা শুরু কিন্তু 2004 থেকে।
4 না 6, 4 মেবি। তো যার ভিডিও কল, মাল্টিমিডিয়া ডাউনলোড এবং ইন্টারনেট ব্রাউজিং এর মতো সুবিধা দেয়। তাহলে ভিডিও কল, মাল্টিমিডিয়া ডাউনলোড ও ইন্টারনেট ব্রাউজিং এগুলো কিন্তু ভাইয়া 2G তে ছিল না, এগুলো কোথায় এসে যুক্ত হয়েছে? 3G বা তৃতীয় প্রজন্মে এসে যুক্ত হয়েছে। যেমন একটা উদাহরণ হলো আইফোন 3G, নাম কি? আইফোন 3G। ওকে, তারপর দেখো চতুর্থ প্রজন্ম 2010 এর দশক, অর্থাৎ যারা এখন এখন যারা আর কি জন্ম নিচ্ছে বা এখন যারা 4, 5, 6, 7, 8, 9 এ পড়ে, তারা হলো 2000 4G জেনারেশনে জন্মগ্রহণ করেছে, চতুর্থ প্রজন্মে। ঠিক আছে, যেটাকে এখানে লেখা আছে দেখো LTE এবং WiMAX। ওকে, এটা কিছু বিশেষত দেখি। চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনে খুব উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা সরবরাহ হয়, যা HD ভিডিও স্ট্রিমিং, দ্রুত ডাউনলোড সক্ষম। ঠিক আছে, তো HD ভিডিও স্ট্রিমিং কিন্তু আবার 3G তে ছিল না, এগুলো কোথায় এসে যুক্ত হয়েছে? 4G তে যুক্ত হয়েছে। একটু ভালো করে এগুলো মনে রাখবেন। একটা উদাহরণ দিয়েছে স্যামসাং গ্যালাক্সি S4, স্যামসাং গ্যালাক্সি S4। এবার দেখো সর্বশেষ আমরা একটু পঞ্চম প্রযুক্তি নিয়ে কথা বলবো, যেটাকে আমরা বলবো 5G, ফিফথ জেনারেশন। ওকে, এখানে লেখা আছে সুপার ফাস্ট নেটওয়ার্ক, অর্থাৎ এই 5G কে সুপার ফাস্ট নেটওয়ার্ক বলা হয়েছে। এটার কিছু বিশেষত্ব দেখি। এটা কত থেকে? 2020 থেকে। দেখো, তার মানে আমরা কিন্তু 2020 থেকে 5G এর আওতাভুক্ত হয়েছি। আসলে তোমরা একটু দেখো বা একটু চিন্তা করে দেখো, আসলে কি 2020 থেকে আমরা 5G পেয়েছি? আমি তো এখনো পাইনি। আমার যে ফোন এখন ওটা 4G। অনেকে এখন ম্যাক্সিমাম ফোনে 5G থাকে, ম্যাক্সিমাম ফোনে। তো ধরতে গেলে আমরা এটা পেয়েছি হলো 2023 বা 24-এ। তাও কিন্তু সবার হাতে হাতে না, সবাই পাইনি আমরা। 2020-এ যেটা আমরা অন্তর্ভুক্ত হয়েছি ফিফথ জেনারেশনের মধ্যে, সেটা আমরা 2023 বা 24 এসে পেয়েছি ধরতে গেলে, 23-এ না বললেই নয়। ওকে, তো পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনে উচ্চ গতির ইন্টারনেট 1 Gbps এর বেশি এবং কম লেটেন্সি প্রায় 1 মিলিসেকেন্ড সহ অন্যান্য উন্নত বৈশিষ্ট্য প্রদান করা হয়। দেখেন, ওইদিন জিজ্ঞেস করেছিলেন একজন যে Gbps এর ফুল মিনিং কি? তাহলে এটা আমরা বলবো জি তে গিগাবাইট পার সেকেন্ড, জি তে গিগা, বি তে বাইট, পি তে পার, আর এস তে সেকেন্ড। এটা বাংলা হলো প্রতি সেকেন্ডে কত গিগাবাইট করে ডেটা ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, এটা দ্বারা আমরা সংক্ষেপে বলবো Gbps, গিগাবাইট পার সেকেন্ড। ওকে, দেখেন এটার একটা উদাহরণ দিয়েছে কি? স্যামসাং গ্যালাক্সি S21 5G। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এই যে 5টা প্রজন্ম করলাম, এই 5টা প্রজন্ম ভালো করে এটা বৈশিষ্ট্যগুলো এবং কত সালে এগুলো আওতাভুক্ত হয়, এগুলো একটু ভালো করে মনে রাখবেন। ঠিক আছে, এই আওতাভুক্তটা ভালো করে মনে রাখবেন। নেক্সট দেখেন কম্পিউটার নেটওয়ার্ক। আমরা একটু দ্রুত যাই, হ্যাঁ, কারণ আজকে এই অধ্যায়টা শেষ করতে চেয়েছি। দেখি স্লাইডের পর কয়টা আছে? 26, 36, তার মানে আরো 10টা স্লাইড আছে। আচ্ছা, আমরা চেষ্টা করি খুব দ্রুত শেষ করার জন্য, হ্যাঁ, কারণ দ্রুত শেষ হলে আমাদের ভালো। ওকে, দেখেন কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক কি? এমন একটি ব্যবস্থা যাতে 2 বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকে। কম্পিউটার নেটওয়ার্ক। মোবাইল নেটওয়ার্ক মানে কি? যদি বলেন মোবাইল নেটওয়ার্ক কি, তাহলে বলবা এমন একটি ব্যবস্থা যেখানে অনেকগুলো মোবাইল বা একাধিক মোবাইল একটা নেটওয়ার্কের মধ্যে যুক্ত থাকে, তাকে মোবাইল নেটওয়ার্ক বলে। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক মানে কি? নেটওয়ার্ক মানে কিন্তু আমরা জানি একটা জাল। নেটওয়ার্ক মানে কি? একটা জাল আবৃত করে রাখে। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক মানে কি? এমন একটি ব্যবস্থা বা এমন একটি জাল যেখানে একাধিক কম্পিউটার নেটওয়ার্ক যুক্ত থাকে বা জাল মুক্ত থাকে, তাকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। ঠিক আছে, ওকে, দেখো এইখানে আমরা একটা কম্পিউটার, চিত্রটা খুবই ঝাপসা হয়েছে, গুগল থেকে নেওয়া, যার কারণে এরকম হয়েছে। আমরা একটু নেক্সট চিত্রে ভালো করে দেখবো, সমস্যা নেই। দেখো কম্পিউটার নেটওয়ার্কের এবার বেশ কয়েকটা আমরা প্রকারভেদ নিয়ে কথা বলবো। তবে প্রথমত তোমাদের এইচএসসি লেভেলে শুধুমাত্র এই কয়েকটা নিয়ে আলোচনা আছে। ল্যান, প্যান, ম্যান, এন, জাস্ট এই কয়েকটা নিয়ে আলোচনা আছে। তো এই জন্য আমরা জাস্ট এখানেও আমরা এই কয়েকটা নিয়ে আলোচনা করব।
আর যে বাকিগুলো এইগুলোর জাস্ট এমনি ধারণা বা নামগুলো পড়ে রাখবা, কিন্তু মেইনলি আমরা পড়বো প্যান, ল্যান, ম্যান, এন। তাহলে দেখেন নেটওয়ার্কের প্রকারভেদ, কম্পিউটার নেটওয়ার্ক প্রকারভেদ: লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ এটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এগুলো আমরা ফুল মিনিং পড়বো এরপরে, কিন্তু আগে আমরা দেখে নেই নেটওয়ার্কের প্রকারভেদ। প্রথমত নেটওয়ার্ক দুই প্রকার, একটি মালিকানার ভিত্তিতে কত প্রকার, দুই প্রকার, প্রাইভেট আর পাবলিক, আর সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণের ভিত্তিতে তিন প্রকার, পিয়ার টু পিয়ার, ক্লায়েন্ট টু সার্ভার, হাইব্রিড, এই তিনটা। আর মূলত কম্পিউটার নেটওয়ার্ক আমরা জানবো হলো কত প্রকার, চার প্রকার। আমরা জানবো হলো নেটওয়ার্ক চার প্রকার, ল্যান, প্যান, ল্যান, ম্যান, এন। আমরা মূলত এই চার প্রকার জানবো এবং আমরা এখন এই চার প্রকার নিয়েই কথা বলবো, ঠিক আছে। দেখেন কম্পিউটার নেটওয়ার্ক, তাহলে প্রথমে আমরা কথা বলবো প্যান নিয়ে। প্যান এর ফুল মিনিং কি একটু দেখে নেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। প্যান এর ফুল মিনিং কি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, প্যান মূলত গড়ে তোলা হয় কোনো ব্যক্তির নিকটবর্তী ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপনের জন্য। তাহলে নাম দেখে আমরা বুঝতে পারতেছি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে কোনো একটা ব্যক্তিগত আশেপাশে বিভিন্ন সংশ্লিষ্ট ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের জন্য যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় সেটাকে আমরা প্যান নেটওয়ার্ক বলতে পারি, ঠিক আছে। দেখো প্যান নেটওয়ার্কের কয়েকটা আমরা ব্যবহার দেখতে পাই বা বৈশিষ্ট্য দেখতে পাই, যেমন বাড়ি, অফিস, গাড়ি বা যে কোনো স্থানে সহজে এই ধরনের নেটওয়ার্ক তৈরি করা যায়। খরচ তুলনামূলক কম। কেন কম? কারণ এটা কভারেজ এরিয়া কম। মনে রাখবা যেটার কভারেজ এরিয়া বেশি সেটার খরচ অবশ্যই বেশি। কিন্তু বিষয়টা এরকম যে যত গুড় তত মিঠা, আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে। তো তোমার খরচ যত কম হবে মনে রাখবা যে ওইটার কভারেজ এরিয়া কম, ঠিক আছে। আর যেটা খরচ বেশি ওটা কভারেজ এরিয়া বেশি। তুলনামূলক নিরাপদ। কেন নিরাপদ তুলনামূলক? কারণ এটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মধ্যে অন্যদের ডিভাইস গুলো কম আসবে, মানে আসবে না বললেই চলে। এই জন্য এখানে একটা সিকিউরিটি আছে, মানে হ্যাক হওয়ার বা তথ্য চুরি হওয়ার কোনো পসিবিলিটি নেই। এই জন্য বলেছে তুলনামূলক ভাবে নিরাপদ। ডিভাইস গুলো সংযোগ তারযুক্ত বা তারবিহীন হতে পারে, মানে এই ল্যান এর এই নেটওয়ার্কটা তারযুক্ত হতে পারে আবার তারবিহীনও হতে পারে। তারবিহীন মাউস, কিবোর্ড এবং ব্লুটুথ সিস্টেম ইত্যাদি ব্যবহৃত হয়। এবার দেখেন আমরা ল্যান নিয়ে কথা বলবো, ঠিক আছে। লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটার ফুল মিনিং হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, দেখেন কোনো বড় বিল্ডিং, পাশাপাশি দুটি ভবন, বড় কোনো গবেষণাগার অথবা কোনো স্কুল কলেজের ক্যাম্পাস এরিয়ার মধ্যে অবস্থিত কম্পিউটার সমূহের মধ্যে যে নেটওয়ার্ক স্থাপন হয় তাকে ল্যান বলে। ভালো করে মনে রাখবেন, স্কুল কলেজের এরিয়ার মধ্যে, পাশাপাশি দুটি ভবনের মধ্যে, বড় কোনো বিল্ডিং এ, বড় কোনো গবেষণা, এই টপিকস কয়েকটা ভালো করে মনে রাখবেন। এইগুলো দিয়ে কিন্তু উদ্দীপকে আসে। নেটওয়ার্কের এরকম মানে সিম্পটমস দেওয়া থাকবে, লক্ষণ প্রয়োগ দেওয়া থাকবে, তোমাকে ওইখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন নেটওয়ার্ক, প্যান, ল্যান নাকি ম্যান, ঠিক আছে। তাহলে ল্যান তৈরি হয় কি, বড় কোনো বিল্ডিং এ, পাশাপাশি দুটি ভবনে বা বড় কোনো গবেষণাগারে বা স্কুল কলেজ ক্যাম্পাসে। মানে এই নেটওয়ার্কটা এমন হয় যে মনে করো এইখানে একটা স্কুলের ক্যাম্পাস মানে ভবন, এই 1 মিনিট পর আর একটা ভবন আছে মানে 20 মিটার দূর বা 50 মিটার দূর, ওইখানে এই দুইটা ভবনের যতগুলো ডিভাইস, যতগুলো কম্পিউটার আছে, এইগুলো যে নেটওয়ার্কের আওতাভুক্ত থাকবে এটাকে আমরা বলবো ল্যান, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। দেখো এটার কিছু বৈশিষ্ট্য দেখি। নেটওয়ার্কের বিস্তৃত সাধারণত 10 কিলোমিটার বা তার কম হতে পারে, মানে হয়ে থাকে 10 কিলোমিটারের অবশ্যই কম হতে হবে। ডেটা প্রবাহের গতি 10 এমবিপিএস থেকে 100 এমবিপিএস, 10 এমবিপিএস থেকে 100 এমবিপিএস, মেগাবাইট পার সেকেন্ড। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে সাধারণত কোঅ্যাক্সিয়াল কেবল, ইউটিপি, অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, রিপিটার, হাব প্রভৃতি নেটওয়ার্কিং ডিভাইস সমূহ ব্যবহৃত হয়।
দেখেন তারপর আমরা তাহলে প্যান পড়লাম, ল্যান পড়লাম, এখন আমরা ম্যান পড়বো আর অ্যান পড়বো। ম্যান আর এটা হলো অ্যান। হ্যাঁ দেখেন ম্যান মানে হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন কিন্তু আপনারা জানেন যে ঢাকার যে পুলিশগুলো, আপনারা জানেন কিনা যে ঢাকার পুলিশের আপনি ড্রেস দেখবেন আর সাপোজ জেলা শহরগুলোর পুলিশের ড্রেস দেখবেন, দেখবেন এক না, একটু ডিফারেন্ট আছে, একটু ভিন্নতা আছে। কেন? ঢাকা এরিয়ার মধ্যে এগুলোকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া, মানে মেট্রোপলিটন পুলিশ বলা হয়, বাট ওইগুলো কিন্তু তা না। তো মেট্রোপলিটন মানে হলো আলাদা একটা, মনে করেন যে একটা বড় এরিয়া, মানে একটা শহর এরিয়া, ঠিক আছে। এখানে দেখো কি বোঝাইছে, কোন শহরে অবস্থিত একাধিক ল্যান এর সমন্বয় ম্যান গঠিত। তাহলে কোন সমন্বয়, কোন শহরে একাধিক ল্যান এর সমন্বয় কি গঠিত হয়, একটা ম্যান নেটওয়ার্ক তৈরি হয়। ভালো করে মনে রাখবা। এছাড়া কোন শহরে কেবল টিভি নেটওয়ার্ক ম্যান এর উদাহরণ। কেবল টিভি নেটওয়ার্ক, মনে করো আমরা যে ডিশ লাইন গুলোর কথা বলি সেগুলো কিন্তু পুরো একটা শহরে সার্ভ করে থাকে। তো এটা আমরা তাহলে ম্যান এর উদাহরণের মধ্যে রাখতে পারি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। ওকে দেখো এখন আমি একটু ভালো করে বোঝাই। ধরো সাপোজ ডিশ লাইন, একটা ডিশ লাইনে যদি পুরো ঢাকা শহরকে কভার করে, তাহলে ডিশ লাইনের হেড অফিস থেকে যদি মনে করো যে যেটা সার্ভে বা যে ডেটাটা সার্ভে, মানে যে মুভি বলো, নাটক বলো, নিউজ বলো, অ্যাডভার্টাইজমেন্ট বলো, যেটাই মানে প্লে করবে পুরো ঢাকাতে, কিন্তু সবার টিভিতে যদি ওই একই মাধ্যম বা একই চ্যানেল থাকে তাহলে ওটা দেখাবে। তার মানে কি, পুরো একটা ঢাকা শহর একটা নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত, এটাকে আমরা বলবো ম্যান নেটওয়ার্কের আওতাভুক্ত, ঠিক আছে। তো ম্যান নেটওয়ার্কের আমরা কিছু বৈশিষ্ট্য দেখি। এটার দূরত্ব হতে পারে কত কিলোমিটার, 100 কিলোমিটার, 100 কিলোমিটার দূরত্ব হবে। এটা ডেটা প্রবাহের স্পিড হবে 10 এমবিপিএস থেকে 10 গিগাবাইট, 10 এমবি থেকে 10 গিগাবাইট। ব্যয় ল্যান অপেক্ষা বেশি, আমি তো বললাম যে আস্তে আস্তে ব্যয় বেশি হবে। তাহলে প্রথমে আমরা পড়লাম হলো প্যান। প্যানের চাইতে ব্যয় বহুল বেশি কে, ল্যান। ল্যানের চাইতে ব্যয় বহুল বেশি কে, ম্যান। ম্যানের চাইতে আবার ব্যয় বহুল বেশি কে, কারণ কি, এখানে তুমি যত বেশি সুবিধা পাইবা তোমার ব্যয় বহুলতা তত বেশি বেড়ে যাবে, কাভারেজ এরিয়া বেড়ে যাবে, মানে এরিয়া বেশি হবে, এই জন্য এই অবস্থা, ঠিক আছে। তাই যে ম্যানটা সুন্দর করে অ্যানটা পড়ে নেবেন। তাহলে ল্যান ও ম্যান এর সমন্বয় গঠিত হয় কি, অ্যান, ঠিক আছে। ম্যান ও ল্যান, একাধিক ম্যান ও একাধিক ল্যান এর সমন্বয় গঠিত হয় কি, অ্যান। তাহলে আমরা যা জানলাম যে এটা হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা হলো ব্যক্তিগত ইউজের জন্য, ব্যক্তিগত আশেপাশে ইলেকট্রনিক্স ডিভাইস একটা যে কানেকশনের মধ্যে যুক্ত থাকে এক যে নেটওয়ার্ক, এটাকে বলবো প্যান। ল্যান বলবো হলো পাশাপাশি অবস্থিত ভবন বা স্কুল ক্যাম্পাসে যে নেটওয়ার্ক যুক্ত হয় সেটা হলো ল্যান। আর একটা শহরে অনেকগুলো ল্যানের সমন্বয় যেটা গড়ে ওঠে সেটাকে বলবো ম্যান। আর এই ল্যান ও ম্যানের সমন্বয়ে যে নেটওয়ার্কটা গড়ে ওঠে সেটাকে আমরা বলবো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে, মানে এম বলবো। ওকে আমরা নেক্সটে যাচ্ছি। দেখো নেটওয়ার্ক ডিভাইস। এইবার আমরা এই যে নেটওয়ার্ক নিয়ে কথা বলছি, এই নেটওয়ার্ক সংযোগগুলো সংযোজিত হতে হলে যে ছোট ছোট ডিভাইস গুলোর প্রয়োজন হয়, আমরা এখন এইখান থেকে 2-3টা ডিভাইস সম্পর্কে জানবো, ঠিক আছে। তো দেখো প্রথমে আছে মডেম, এমআইসি, রিপিটার, হাব, সুইচ, রাউটার, ব্রিজ, গেটওয়ে। আমরা মোটামুটি রাউটার সম্পর্কেও জানি, গেটওয়ে সম্পর্কেও জানি, রিপিটার সম্পর্কেও জানি। রিপিটার হলো এমন একটা ডিভাইস যেটা দিয়ে নেটওয়ার্কের মানে এরিয়া বাড়ানো যায়। মনে করো এটার এরিয়া এখানে শেষ, এরপর আর নেটওয়ার্ক যাচ্ছে না, এখানে যদি একটা রিপিটার দিয়ে আবার তার সংযোগ করো, এই এরিয়াটার এরিয়া বেড়ে, মানে নেটওয়ার্কটার এরিয়া বেড়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ রিপিটার দিয়ে এরিয়া সমৃদ্ধি করা হয়, নেটওয়ার্কের এরিয়া সমৃদ্ধি করা হয়। আর মডেম দিয়ে তো আমরা জানি যে ফাইল ট্রান্সফার বলো, তারপর বিভিন্ন ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে মডেম ব্যবহার করা হয়। কিন্তু আমরা এখন এই কয়েকটা ডিভাইস গুলোর মধ্যে 2-3টা নিয়ে আলোচনা করব। এগুলো কিন্তু তেমন গুরুত্ব নয়, এগুলো হলো ক এবং খ নাম্বারের জন্য। আমি এখানে আলোচনা করবো 2-3টা নিয়ে, কিন্তু তোমরা বাসায় সবগুলো নিয়েই পড়বা, মানে সবগুলোরই সংজ্ঞা জানবা, ঠিক আছে, ক এবং খ এর জন্য শুধুমাত্র। ওকে এখন দেখো
নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে আমরা মডেম পড়বো, রিপিটার পড়বো আর হাব পড়বো। জাস্ট আমরা এই তিনটা পড়বো, কারণ এই তিনটা হলো বেশি আসে, এই জন্য আমি এখানে তিনটা দিয়েছি। কিন্তু তোমরা বাসায় সবগুলোই পড়ে ফেলবা, সহজ, শুধু ক খ এর জন্য। মডেম হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে, দেখো মডুলেশন আর ডিমডুলেশন, মডুলেশন থেকে নিয়েছে হলো ম, আর ডিমডুলেশন থেকে নিয়েছে হলো ডেম। তাহলে যে ম ডেম, এইটা মিলে হয়েছে মডেম শব্দটা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই তথ্যটা সুন্দর করে মনে রাখবেন যে মডেম শব্দটি মডুলেশন ও ডিমডুলেশন থেকে এসেছে। মডুলেশনের এম ও নিয়েছে আর ডিমডুলেটরের ডি এম নিয়েছে, নিয়ে মডেম তৈরি হয়েছে। এখন মডুলেটরের কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালকে রূপান্তর করা, আর ডিমডুলেটর হলো এটা বিপরীত। অর্থাৎ মডুলেশন মানে হলো অ্যানালগ সিস্টেমকে ডিজিটাল করে, আর ডিমডুলেটর মানে হলো ডিজিটালকে অ্যানালগ করে। ঠিক আছে, এই দুইটা মিলে কি হয়েছে? মডেম হয়েছে। তার মানে মডেমের কাজ কি? মডেম অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল করতে পারবে, আবার ডিজিটাল সিগন্যালকে অ্যানালগেও করতে পারবে। ওকে, এরপর দেখো রিপিটার। একটু আগে আমি রিপিটার নিয়ে কথা বলবো, আবার বলি। একটি নেটওয়ার্ক মিডিয়ার মধ্য দিয়ে ডেটা সিগন্যাল প্রবাহের সময় নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর এটুনেশনের কারণে, এটুনেশন মানে হলো ক্ষয় যায়, মানে নেটওয়ার্কের ক্ষয় হয়, মানে ক্ষয় হয়, হ্যাঁ মানে ক্ষয় হয়ে আস্তে আস্তে ওইটার সিগন্যাল কমতে থাকে, নেটওয়ার্কের ওইটার সিগন্যাল একদমই কমতে থাকে। তখন ওইখানে একটা রিপিটার ইউজ করা হয় ওই সিগন্যালকে মজবুত করার জন্য বা সবল করার জন্য। ঠিক আছে, আর হাব কি? হাব হলো একটি নেটওয়ার্ক ডিভাইস, একে ল্যান ডিভাইসও বলা হয়। তাহলে হাবকে কিন্তু ল্যান ডিভাইস বলে, এটা ভালো করে মনে রাখো। যার সাথে নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। তাহলে এটার কাজ কি? কম্পিউটার সমূহকে কেন্দ্রীয়ভাবে যুক্ত রাখা। একটি হাবে কতগুলো ডিভাইস যুক্ত করা হয় যাবে তা হাবের পোর্ট সংখ্যার উপর ডিপেন্ড করে। এই যে আমরা একটু হাবের চিত্রটা আবার একটু দেখে নিই, দেখো। অর্থাৎ এই যে দেখো এখানে 1 2 3, এখানে কিন্তু তিনটা ডিভাইস আমরা যুক্ত করতে পারবো, একটা হাবের মধ্যে তিনটা ডিভাইস আমরা যুক্ত করতে পারবো, এইটা এখানে বলছি। ঠিক আছে, ওকে। তারপর দেখো এবার আমরা সবচেয়ে এই অধ্যায়ের আমি যদি 5 স্টার দিতে পারি তাহলে দেব সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ টপিকস হলো এই টপোলজি, যেটা আমি তোমাদের প্রথম দিনে বুঝিয়েছিলাম, যেদিন এই অধ্যায়টা শুরু করি ওই দিনই বলেছিলাম এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো টপোলজি। যেখান থেকে প্রশ্ন হয় না এমন বোর্ড খুবই রেয়ার, হ্যাঁ, যেখান থেকে প্রশ্ন হয় না এটা খুবই রেয়ার কেস, প্রত্যেকবার কোশ্চেন হয়েই থাকে। টপোলজি এটা আসলে কি জানো? টপোলজি এটা হলো একটা কম্পিউটার নেটওয়ার্কের একটা নাম, যেখানে একাধিক কম্পিউটার কোন কোন শেপে নেটওয়ার্ক যুক্ত হয়, এটাই হলো টপোলজি। মানে ধরো সোজা একটানা সোজা সবগুলো নেটওয়ার্ক কম্পিউটার একসাথে রেখে যুক্ত হয়েছে, তাহলে সরল টপোলজি বলবো। বাট সরল টপোলজি নাই, আমি বলতেছি একসাথে গোল হয়ে এটা হয়েছে, নাকি এই যে এরকম হয়েছে গাছের মতো। তো এই যে বিভিন্ন শেপ মানে আকৃতি, কোন আকৃতিতে কম্পিউটার গুলো নেটওয়ার্কে যুক্ত হয়েছে, এই আকৃতিকে বলা হয় টপোলজি। ভালো করে বুঝো, টপোলজি মানে কিন্তু একটা কম্পিউটার নেটওয়ার্ক। আমরা একটু আগে যে কম্পিউটার নেটওয়ার্ক পড়লাম, এই টপোলজি মানে হলো কম্পিউটার নেটওয়ার্ক। কিন্তু টপোলজি দ্বারা হলো কম্পিউটার নেটওয়ার্কের শেপ বোঝায়, মানে আকৃতি বোঝায়, যে কোন আকৃতিতে এই নেটওয়ার্কটা যুক্ত হয়েছে, এই আকৃতিকে আমরা বোঝাই। ঠিক আছে, তো দেখো তাহলে আমি কিন্তু এটাকে 3 স্টার দিয়েছি, ভালো করে মনে রাখবেন সবাই। ঠিক আছে, তো আমরা তাহলে আমরা তো এটা পড়লাম, টপোলজি মানে হলো যে আসলে কোন ভাবে বিন্যস্ত বা কিভাবে এটা আকৃতিটা হয়েছে, এইটাই হলো টপোলজি। তো টপোলজির আমরা মেইন যেটা পড়বো সেটা হলো প্রকারভেদ। প্রত্যেকটা টপোলজির চিত্র মনে রাখতে হবে, প্রত্যেকটা টপোলজির বৈশিষ্ট্য মনে রাখতে হবে, প্রত্যেকটা টপোলজির সুবিধা এবং অসুবিধা মনে রাখতে হবে। উদ্দীপকে 2-3টা টপোলজি দেওয়া থাকে, চিত্র দেওয়া থাকে, গ নম্বরে ওইগুলো আইডেন্টিফাই করতে বলে, চিহ্নিত করতে বলে, আর ঘ নম্বরে বলতে বলে হলো যে কোনটার তুলনায় কোনটা মানুষ বেশি ব্যবহার করে বা বেশি ব্যয়বহুল বা উত্তম ব্যবহার করা বা তুমি মনে করো, এইরকম কোশ্চেন করে থাকে। ঠিক আছে, তো আমরা দেখি তাহলে কত প্রকার আমরা পড়বো। আমরা পড়বো হলো 6 প্রকার, 6 টাইপস।
ছয় প্রকার নিয়ে আমরা কথা বলবো: বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি আর মেশ টপোলজি। দেখো, প্রথমে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো বাস টপোলজি। এই যে এইদিকে তাকাও, এটা হলো ভাইয়া কিসের উদাহরণ? বাস টপোলজি। ভালো করে মনে রাখো, ধরো এইটা যদি রাস্তা হয়, বাসগুলো কিন্তু এই পাশ দিয়ে যায় আর এই পাশ দিয়ে যায়। দেখো এই যে বাস যাচ্ছে, এই যে বাস যাচ্ছে, একটা টার্মিনাল। যদি ধরো যে এটা একটা টার্মিনাল হয়, বাস টার্মিনাল, বাসগুলো কিন্তু দুই ভাবে সাজানো থাকে। তোমরা ঢাকা মহাখালী টার্মিনালে যদি কখনো আসো, দেখবা মহাখালী টার্মিনাল হলো সবচেয়ে বড়, মহাখালী বা গাবতলী টার্মিনাল। দেখবা যে মাঝখান দিয়ে চেপা একটা রাস্তা আছে, আর দুই পাশে বাস এইভাবে থামায় রাখছে। মানে এই যে এতটুকু যদি রাস্তা থাকে, আমি ভালো করে বুঝাই, এরকম যদি রাস্তা, এখান দিয়ে মানুষ এনে যাচ্ছে, এইখান দিয়ে বাসগুলো দাঁড়ায় আছে, এই যে এইখান দিয়ে বাসগুলো দাঁড়ায় আছে। দেখো তো এই চিত্রটা এটার মতোই না প্রায়? এই জন্য এটাকে আমরা বলি বাস টপোলজি, মানে টার্মিনালের মতো হয়ে দাঁড়িয়ে থাকে বা এই নেটওয়ার্ক গুলো এইভাবে যুক্ত হয়, কিন্তু এটাকে আমরা বাস টপোলজি বলি। দেখি আমরা একটু বাস টপোলজি সম্পর্কে পড়ি। এই টপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইন, ব্যাকবোন শব্দের অর্থ কি জানো? ব্যাকবোন শব্দের অর্থ হলো মেরুদণ্ড। এটা তো ইংরেজি না, মেরুদণ্ড। দেখো এই মূল একটা লাইন আছে না, এই মূল একটা লাইন বা মেরুদণ্ড আছে, এটার কথা বলছে। এই টপোলজিতে একটা মূল ব্যাকবোন বা মূল লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। এই লাইনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই লাইনটাই মনে রাখবা। বাস টপোলজিতে কোনো একটা কম্পিউটার যদি অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সব কম্পিউটারের কাছেই সেই তথ্য পৌঁছে যায়। ভালো করে বিষয়টা বোঝো। ধরো আমি একটু নাম দেই, সাপোজ এই ডি হলো একটা তথ্য এই বি কম্পিউটারকে পাঠাবে। ডি একটা ডেটা বা তথ্য বি কম্পিউটারকে পাঠাবে, ওটা তো একই নেটওয়ার্কের মধ্যে জড়িত। এখন শুধুমাত্র বি তে পাঠাতে পারবে না। দেখো, ও যদি এখান থেকে একটা ডেটা পাঠায়, ডেটাটা আগে অ্যাকসেপ্ট করবে এ, আবার যাবে, তারপর ই অ্যাকসেপ্ট করবে, তারপর বি অ্যাকসেপ্ট করবে, তারপর এফ, তারপর সি। তার মানে কি, একটা তথ্য সে দিতে চাচ্ছিল শুধুমাত্র বি কম্পিউটারকে, কিন্তু তা না হয়ে সবগুলো কম্পিউটারে চলে গিয়েছে। এই কথাটা এখানে বলেছে। দেখো যে বাস টপোলজিতে কোনো একটা কম্পিউটার যদি অন্য কোনো কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে সব কম্পিউটারের কাছে সেই তথ্য পৌঁছে যায়। ঠিক আছে, এই মূল কথাগুলো ভালো করে মনে রাখবা। এবার দেখো আরেকটা কথা, বাস টপোলজিতে যেগুলো কম্পিউটার যুক্ত থাকে, কোন একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি পুরো টপোলজি নষ্ট হবে? এই কোশ্চেন কিন্তু প্রায় আসে। না, পুরো টপোলজি নষ্ট হবে না। কেন হবে না একটু ভালো করে খেয়াল করো। সাপোজ ডি কম্পিউটারটা নষ্ট হয়ে গেল, অকেজ হয়ে গেল, দেখো তো তাহলে যে এইটুকু বাদ হয়ে যাবে, এইটুকু বাদ হয়ে যাবে, বাকি টপোলজি কিন্তু ঠিকই চলবে। ওই যে এ বি সি ই এফ, এই টপোলজি কিন্তু সম্পূর্ণ আগের মতোই চলবে। এই জন্য এই কোশ্চেনটা বারবার আসে, ভালো করে মনে রাখবেন যে বাস টপোলজিতে একটি নেটওয়ার্ক যদি নষ্ট হয়ে যায় বা অচল হয়ে পড়ে, তাহলে পুরো টপোলজি কিন্তু অচল হবে না, এটা মনে রাখেন। এরপর দেখেন রিং টপোলজি। নাম শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি, রিং যেটা আমরা হাতে পড়ি, রিং মানে হলো একটা গোলাকার। তো এই নেটওয়ার্ক যদি কম্পিউটারে যদি গোলাকার আকৃতিতে থাকে, তাহলে তাকে আমরা বলবো কি, রিং টপোলজি। তাকে আমরা কি টপোলজি বলবো ভাইয়া? রিং টপোলজি বলবো। দেখো এ বি সি ডি ই এন্ড এফ। এইখানে দেখো বিষয়টা, এখানে কিন্তু আমাদের এ থেকে ডিরেক্টলি ডি তে কোনো ডেটা পাঠাতে পারবে না। এ থেকে আগে বি, বি থেকে সি, তারপর এইভাবে ডেটাগুলো পাঠাতে পারবে। এখানে আবার একটা বিষয় দেখো, আমরা এগুলো পড়বো না, জাস্ট ওইটা দিয়েই সবগুলো বুঝাচ্ছি। দেখো এখানে আবার একটা বিষয় দেখো, কোন কারণে এফ নেটওয়ার্কটি যদি নষ্ট হয়ে যায় কম্পিউটারটা, তাহলে কিন্তু পুরো রিং টপোলজি নষ্ট হয়ে যাবে। সরি, ভুল বলেছি। এখানে যদি এফ টপোলজিটা, এফ নেটওয়ার্কটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, বাকিটা কিন্তু ঠিকই চলতে থাকবে এই যে এই পর্যন্ত।
এই পর্যন্ত কিন্তু ডেটা ট্রান্সমিশন ঠিকই চলবে, আবার এইভাবে চলবে, এইভাবে চলবে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এখানেও কোন একটা কম্পিউটার যদি অচল হয়ে পড়ে, এতে করে পুরো টপোলজি অচল হবে না, চলতেই থাকবে ডেটা ট্রান্সমিশন গুলো। ঠিক আছে, আমরা একটু তারপরে গুলো দেখি। তাহলে আমরা কি বললাম, বাস টপোলজি আর রিং টপোলজি। চিত্রগুলো ভালো করে মনে রাখবেন। এরপরে দেখো স্টার টপোলজি। স্টার শব্দের অর্থ কি? তারা বা তার। এই যে আমরা স্টার লিখি না এইভাবে, এই দেখো এইটা কিন্তু এরকমই আছে, দেখো এই যে দেখো এটা কিন্তু সেই স্টার টপোলজি হয়ে গেছে। এইখানে একটা বিষয় খেয়াল রাখবা, দেখো একটা কেন্দ্রীয় কম্পিউটার আছে না, এই যে একটা কেন্দ্রীয়, এটার নাম দিলাম এ। এই কেন্দ্রীয় কম্পিউটার যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে পুরো টপোলজি কিন্তু নষ্ট হবে। তাহলে পুরো টপোলজি কিন্তু নষ্ট হবে, এইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা যেটা দেখলাম যে বাস টপোলজির ক্ষেত্রে আর রিং টপোলজির ক্ষেত্রে বিষয়টা এরকম হয় না, যে একটা কম্পিউটার নষ্ট হলে বাকি টপোলজির কার্যক্রম থেমে থাকে না, চলতে থাকে। এই রিং টপোলজিতে, স্টার টপোলজিতে এসে তা হয় না। এই কম্পিউটারটা যদি কোনো কারণে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে পুরো টপোলজিটাই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, নেটওয়ার্ক ডেটা ট্রান্সমিশনে ব্যাঘাত ঘটবে। তো আপনারা যেটা করবেন, এই যে 6 প্রকারের টপোলজি, এই 6 প্রকারের টপোলজির বৈশিষ্ট্য ভালো করে মনে রাখবেন, চিত্রগুলো ভালো করে মনে রাখবেন। ওকে, এরপরে দেখেন কোনটা আছে, ট্রি টপোলজি। ট্রি শব্দের অর্থ তো আমরা জানি যে গাছ। এই যে দেখেন গাছের যেমন শাখা প্রশাখা থেকে আসলে নেটওয়ার্ক যুক্ত হয়, মানে ডালের পর ডাল, তারপর চিকন ডাল, আরো চিকন ডাল, তারপর পাতা, এরকম। সেম ভাবে অনেকগুলো কম্পিউটার যদি এমন ভাবে একটা নেটওয়ার্কে যুক্ত থাকে যে যেটাকে দেখতে গাছের মতো বা গাছের শাখা প্রশাখার মতো যেটার আকৃতি হবে, ওইটাকে আমরা বলবো ট্রি টপোলজি। ট্রি টপোলজির ক্ষেত্রে একটা বিষয় দেখো, যে আমাদের এখানে কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকবে না, কোনো কেন্দ্রীয় কম্পিউটার নেই। স্টার টপোলজিতে যেমন একটা কেন্দ্রীয় কম্পিউটার আছে, এই ট্রি টপোলজিতে কিন্তু কোনো কেন্দ্রীয় কম্পিউটার নেই। ঠিক আছে, যার কারণে কোনো একটা ডিভাইস বা কোনো একটা কম্পিউটার অচল হয়ে পড়লে পুরো ডিভাইস আগের মতোই চলতে থাকবে। ঠিক আছে, মানে কোনো ব্যাঘাত ঘটবে না। এরপরে দেখেন, এরপরে আমাদের যে দুটো টপোলজি আছে, একটা হলো মেশ টপোলজি আর একটা হলো হাইব্রিড টপোলজি। মেশ আর হাইব্রিড টপোলজিটা একটু ভালো করে খেয়াল রাখেন। দেখেন আমরা একটু আগে যে টপোলজি গুলো পড়লাম, যে একসাথে সব কোনো যদি এ থেকে যদি বি তে যদি ডেটা ট্রান্সমিশন করতে চাই, সবগুলো কম্পিউটারকে আগে ডেটা অটোমেটিকলি পৌঁছে যাবে, কিন্তু এখানে তা না। দেখেন আমি যদি একটু মার্কিং করি, এ থেকে ই তে সরাসরি ডেটা ট্রান্সমিট করতে পারবে, বি থেকে ই তে করতে পারবে, আবার ডি থেকে বি তেও সরাসরি করতে পারবে। এইটা একমাত্র শুধুমাত্র এই মেশ টপোলজিতেই সম্ভব হয়। তাছাড়া যতগুলো আমরা টপোলজি পড়লাম, কোন টপোলজিতেই কিন্তু একসাথে একটা কম্পিউটার থেকে ওই নেটওয়ার্ক আওতাভুক্ত সবগুলো কম্পিউটারকে ডেটা ট্রান্সমিশন করতে পারে না, মানে পার্সন। ওইখানে কি হয়েছে দেখো, এই যে বিষয়টা একটু খেয়াল করো। এই বাস টপোলজিতে এই যখন কোন একটা ডেটা পাঠায়, তখন কিন্তু সবগুলো কম্পিউটারে অটোমেটিকলি, মানে না পৌঁছাতে চাইলেও পৌঁছে যায়। কিন্তু এই মেশ টপোলজিতে তা হয় না। মেশ টপোলজিতে এটা একটা এক্সট্রা সুবিধা পেয়ে থাকি। তো আমি একটু আগে বলেছি যে এই ডিজিটাল টেকনোলজিতে যে ডিভাইস থেকে তুমি দেখবা একটু বেশি সুবিধা পাচ্ছ, ওই ডিভাইসই ব্যয়বহুল, ওই ডিভাইসটাই বেশি ব্যয়বহুল। এটা সবসময় মাথায় মনে রাখবা। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় বাস টপোলজি বেশি ব্যয়বহুল নাকি মেশ টপোলজি, তাহলে অবশ্যই কোনটা বলবা, মেশ টপোলজি, কারণ এটা সুবিধা, আমরা টেকনোলজির সুবিধা একটু বেশি পাচ্ছি। এরপরে দেখো হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি এটা হলো সবগুলো টপোলজির সমন্বয়। সবগুলো বলতে কি, আমরা টপোলজি মোট কত প্রকার পড়ছি, আমরা 6 প্রকার পড়ছি। এই 6 প্রকারের মধ্যে যদি একাধিক, মানে একটার অধিক, যেমন বাস আর মেশ, এই দুইটা মিলে হতে পারে,
রিং আর মেশ হতে পারে, অর্থাৎ একাধিক, আর তিনটাও হতে পারে, চারটাও হতে পারে, পাঁচটা মিলেও হতে পারে। অর্থাৎ পূর্বে যে আমরা আলোচনা করলাম পাঁচটা টপোলজি, পাঁচটা টপোলজির যে কোনো দুইটা, তিনটা, চারটা মিলে নতুন যে একটা নেটওয়ার্ক তৈরি করবে বা টপোলজি তৈরি করবে, এটাকে আমরা বলবো হাইব্রিড টপোলজি। দেখেন চিত্রে আমরা যে হাইব্রিড টপোলজিটা দেখিয়েছি, এখানে দুইটা টপোলজিকে একসাথে সমন্বয় করা হয়েছে, একটা হলো রিং টপোলজি আর একটা হলো স্টার টপোলজি। এখন এই দুইটা টপোলজিকে আবার যুক্ত করেছে কে? হাব। একটু আগে কিন্তু আমরা হাবের কার্যক্রম পড়লাম যে হাব দিয়ে আসলে আমরা কি কাজ করি। ঠিক আছে, তাহলে আমরা যা বুঝতে পারলাম যে টপোলজি অংশ থেকে সবচেয়ে সুবিধাজনক টপোলজি হলো এই শেষের দুইটা, মেশ টপোলজি ও হাইব্রিড টপোলজি। এবং সবচেয়ে বেশি অসুবিধার বিষয়টা কোনটা জানো? এই যে স্টার টপোলজি। কারণ স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকার কারণে কোনো কারণে যদি কেন্দ্রীয় কম্পিউটারটি মানে নষ্ট হয়ে যায় বা অচল হয়ে যায়, পুরো নেটওয়ার্ক সিস্টেমটা বা টপোলজিটা অচল হয়ে যাবে। এইটাই হলো আমাদের মূল অসুবিধা। আরো কিছু অসুবিধা আছে যেগুলো তোমরা বইয়ে পড়বা। এরপরে দেখো আমরা এখন দেখবো হলো নেটওয়ার্ক টপোলজি। আচ্ছা, এটা আমার লেখা ভুল হয়েছে, এটা হবে হলো ক্লাউড কম্পিউটিং। এটা আমাদের সর্বশেষ মানে দ্বিতীয় অধ্যায়ের সর্বশেষ একটা টপিক। এখান থেকে সি কিন্তু প্রশ্ন আসে না। একদমই সহজ ভাবে বলবো, এটা হলো ক এবং খ নাম্বারের জন্য সংজ্ঞা আকারে জাস্ট মুখস্থ রাখবে যে ক্লাউড কম্পিউটিং কি বা কাকে বলে, বুঝিয়ে লেখো। এটার বাইরে এটা আর কোনো কোশ্চেন আসে না। জাস্ট এতটুকু মনে রাখবে যে ক্লাউড কম্পিউটিং আসলে বিষয়টা কি। ভাবতে পারো যে ক্লাউড কম্পিউটিং মানে হলো এই যে আমরা এতক্ষণ যত নেটওয়ার্ক কম্পিউটার নিয়ে যত রকমের কথা বললাম, এই সবগুলোর সমন্বয় হলো ক্লাউড কম্পিউটিং। এইটা ভাবতে পারো যে সব আলোচনায় ক্লাউড কম্পিউটিং এর মধ্যে আছে, সব আলোচনা। দেখো আমরা একটু পড়ি। ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স, যেমন কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস। দেখো আমরা কিন্তু এই সবগুলো করেছি, কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা। অর্থাৎ এটা একটা, আমরা যেমন বাস্তবে সংগঠন বলি, একটা সংগঠন বা একটা স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ মনে করে যে অনেকগুলো কাজ থাকে। তো এই ক্লাউড কম্পিউটিং হলো এই ডিজিটাল প্রযুক্তির এমন একটা সেবা যেখান থেকে কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার সফটওয়্যার, তারপরে নেটওয়ার্ক ডিভাইস, তারপরে নেটওয়ার্কের তোমার আরো কি আছে, ধরো নেটওয়ার্কের মাধ্যম, এই সবগুলোর সমন্বয় করে থাকে, মানে এই সবগুলো সম্পর্কে সেবা প্রদান করে থাকে। এইটা হলো ক্লাউড কম্পিউটিং। তারপরে একটু দেখো, ক্লাউড কম্পিউটিং এর চাহিদা মানে দিন দিন এটা বেড়েই চলছে। মানে এটা ভাবতে পারো এক কথা, এটা এক ধরনের প্রতিষ্ঠানের মতো, ডিজিটাল টেকনোলজির এক ধরনের প্রতিষ্ঠানের মতো, যেখানে এই কম্পিউটার বা নেটওয়ার্ক রিলেটেড যত রকমের সমস্যা সবকিছু সমন্বয় করে বা সবকিছুর সেবা প্রদান করে থাকে। সো এটা তেমন গুরুত্বপূর্ণ কখয়ের জন্য। এটাই আমাদের আজকের টপিকসের মানে দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশ ছিল। তো আজকে রাতে বা আগামীকাল আমি তোমাদের এই দ্বিতীয় পার্টের মানে সেকেন্ড অধ্যায়ের আমি পিডিএফটা তোমাদের পাঠিয়ে দেবো নি। আজকের ক্লাসটা এ পর্যন্তই রাখছি। কাল দিন পর মানে বুধবার, আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়, শনিবার এবং বুধবার। শনিবারের ক্লাসটা আজকে হচ্ছে, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ কাল দিন পর মানে বুধবারে সবার সাথে ঠিক সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আরেকটা কথা, যেহেতু এই থিওরিক্যাল ক্লাসগুলো আমরা করলাম, বাসায় ভালো করে প্র্যাকটিস করবা, এগুলো না হলে কিন্তু ভুলে যাবা। আর আমরা বুধবার থেকে ইনশাল্লাহ 3rd চ্যাপ্টার ম্যাথ থেকে শুরু করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, কমেন্ট দেখবে না?